5 আগস্টের আগে যে শেয়ারগুলোর দাম ছিল 4 থেকে 5 টাকা, সেটা এখন পয়সায় পরিণত হয়েছে 30 পয়সা, 40 পয়সা, 50 পয়সা। বাংলাদেশটা আমলাতান্ত্রিক সিন্ডিকেটের মধ্যে আবদ্ধ। রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাবে, সেখানে 7টা উপদেষ্টা বাধা দিয়েছে। আগাম শেয়ার বিক্রি করে বসে আছে তারা। তারা জানে এই মার্জিন রুল নীতিমালা যদি বাস্তবায়ন হয় তাহলে বাজার পড়বে। সংস্কারের নামে বাজারকে সৎকার করে ছাড়লেন। দুঃখজনক হলো 96 থেকে 2010 একটার পর একটা সময় যে বাজারটা ক্রাশ হয়েছে, ওইখান থেকে বিচারহীনতার যে ধারাবাহিকতা দেখতে পাচ্ছি আমরা। 96 যদি বিচার হতো 2010 সৃষ্টি হতো না। 2010-এর যদি বিচার হতো তাহলে এই তখন পর্যন্ত, এই টাইম পর্যন্ত বাজার এত খারাপ হতো না। যে কথাটা শাহাদাত স্যারও উল্লেখ করছিলেন। তাহলে কি বোঝা যাচ্ছে আপনার, এখানে এই বাংলাদেশটাকে এখনো সিন্ডিকেটের বাহিরে কেউ কোনো কিছু করতে পারতেছে না। গতকালকের টিআইবি রিপোর্টে দেখেন যে সংস্কার বিষয়ে যে প্রতিবেদন তারা করছে, যে তারা চাইছে যে একটা নতুন অভ্যুত্থানের সরকার আসছে, রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাবে, সেখানে 7টা উপদেষ্টা বাধা দিয়েছে, পত্রিকা চলে আসছে। তার মানে করতে দিচ্ছে না। এখনো বাংলাদেশটা আমলাতান্ত্রিক সিন্ডিকেটের মধ্যে আবদ্ধ। আপনার 5 আগস্টের আগে যে শেয়ারগুলোর দাম ছিল 4 থেকে 5 টাকা, সেটা এখন পয়সায় পরিণত হয়েছে 30 পয়সা, 40 পয়সা, 50 পয়সা। তাহলে বিনিয়োগকারীরা এখানে আত্মহত্যা করবে না কি করবে? আমাদের লগের অনেক ভাই বারাদার সহ্য করতে না পারে আত্মহত্যা করেছে। মোহাম্মদ রফিকুল ইসলাম আমাদের সাথে আন্দোলনে ছিল, আত্মহত্যা করেছে। যেদিন 160 পয়েন্ট বাজার অক্টোবরে 25 সালে অক্টোবরের 29 তারিখে যেদিন 160 পয়েন্ট পড়েছে, সেদিন সে আত্মহত্যা করেছে। এই হলো চিত্র। তাহলে আজকে এত বছর পরে এসে আমরা দাঁড়ানোর পরেও এই পুঁজিবাজারটাকে আমরা আমাদের মতো করে দেখতে পাই না, স্বপ্ন দেখতে পারি না। যতই স্বপ্ন দেখিস সেটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আপনার দেখেন বর্তমান কমিশন প্রধান, উনি যখন চেয়ারে বসে ওই দিন উনি একটা ডায়লগ দিয়েছিল যে তখন ছিল আপনার 17 থেকে 18 লক্ষ বিনিয়োগকারী। তখন উনি ডায়লগ দিলে যে আমি এটাকে 5 বছরে 50 লক্ষ উপনীত করব, মানে বিসেকের যিনি প্রধান। জি। এখন দেখা গেল উনি উপনীত করা তো দূরের কথা, সে 17-18 লাখ থেকে অ্যাকাউন্ট আসছে 12 লক্ষ, আর আপনার অ্যাক্টিভ হলো 4 লক্ষ। অ্যাক্টিভ হলো 4 লক্ষ, আসছে 12 লক্ষ, অ্যাক্টিভ হলো 4 লক্ষ। তাহলে আপনি কি করছেন? আপনার এই 17 মাসে আপনি একটা কথা বলে না যে ভিক্ষা চাই না কুত্তা ঠেকাও, আর আমার 17 লাখ 18 লাখ সেটা পড়ে থাকতো, আপনার বাড়ার দরকার ছিল না। আপনি তো বাঁচাতে পারেন নাই বিনিয়োগকারীদেরকে, অ্যাকাউন্টগুলো বাঁচাতে পারেন নাই। হাজার হাজার বিনিয়োগকারী পোর্টসেল খেয়ে শূন্য হাতে এই বাজার ছাড় হয়েছে। আপনি দেখেন আমরা অনেক সময় আইনের দোহাই দিই যে আইন এটা বৈধ, জরিমানা বৈধ, বললাম মানে নিলাম। জরিমানা 17 মাসে 1700 কোটি টাকা জরিমানা করেছেন, 17 টাকা উদ্ধার হয়েছে কিনা আমি জানি না। এখন আপনি আমাকে দোহাই দিবেন যে এটা তো আইনগতভাবে আমাকে জায়েজ করাইছে। আরে বাবা, আমরা মুসলমান, আমাদের তো 60টা বিয়ে করা জায়েজ। তার মানে আমি যদি না চালাইতে পারি তাহলে 60টা বিয়ে আমি করতে পারবো? পারবো না। আপনাকে জায়েজ দিছে আইনে, আপনি জরিমানার উপর জরিমানা, বাজারটাকে প্রেসার ক্রিয়েট করে এমন এক জায়গায় ঠেলে দিয়েছে, মানুষের আত্মহত্যা করা ছাড়ার উপায় নেই। বিশ্বাস করেন রাতে 1টা 2টা বাজে মানুষ ফোন দেয়। এই যে এখন আবার 9টা অবসায়নে পাঠাবে, এটার জন্য আমাদেরকে ফুট করে ফোন দেয়, আমরা ঘুমাইতে পারি না, চেহারার দিকে তাকান। এটা হলো নির্ঘুমের রাত কাটতেছে আমাদের। মানে বিনিয়োগকারীরা ফোন দেয় যে ভাই আসলে কি হবে, আমরা তো শেষ, আসলে কি হবে? তাহলে আপনি কি করছেন? আপনি 17 মাসে 1700 কোটি টাকা জরিমানা করলেন, শূন্য আদায়। এরপর বাজার থেকে গত 17 মাসে প্রায় 1000 ইন্ডেক্স খাই ফেললেন, 1.25 লাখ কোটি টাকা মূলধন হারাইলো, কিছু করতে পারলেন না। সংস্কারের নামে বাজারকে সৎকার করে ছাড়লেন। আপনারা বলতেছেন খুব সংস্কার আনছে বিনিয়োগকারীদের জন্য, যে সামনে ভালো হবে। যারা সংস্কার করেছে চ্যালেঞ্জ দিলাম, আপনি 6 মাস আগ থেকে তাদের পোর্টফোলিও চেক করেন। যারা এই সংস্কার করেছে মার্জিন 2025, তারা আগাম শেয়ার বিক্রি করে বসে আছে। তারা জানে এই মার্জিন রুল নীতিমালা যদি বাস্তবায়ন হয় তাহলে বাজার পড়বে। এই গোপন সংবাদ তারা কিভাবে পায়? তারা তো সংস্থার সাথে জড়িত, তারা এগুলো করেছে। আপনারা
আমি বাংলাদেশের সমস্ত গোয়েন্দা সংস্থাকে এই প্রোগ্রামের থেকে আবেদন করবো, আপনারা বিগত 6 মাসের স্টেটমেন্ট দেখেন, তাদের পোর্টফোলিও লেজারগুলো দেখেন, তারা শেয়ার সেল করছে কিনা। বললাম না সিন্ডিকেট করাই তারাই কাজগুলা করতেছে, না হলে শেয়ার কিভাবে 30 পয়সা 40 পয়সা আসে। আশ্চর্য কারবার। ইউনিট সরকার আসছে, আমরা তো ওনাকে আন্তর্জাতিক মানে খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব মনে করি, ওনার সরকারে এমন হবে কেন? কেন এমন হবে? স্যাররা 2 স্যাররা অনেক কথা বলেছেন, আমি ওইদিকে যাব না। এই যে 5 ব্যাংক নিয়ে, 5 ব্যাংকের দোষ কার? ওই যে কবি নজরুলের কবিতার বাসার মতো আরই, সাধারণ নগরে বেশ্যা বলেছে পাপের হয়েছে শেষ। আপনার বাংলাদেশের গভর্নর আর বাংলাদেশের পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীর অবস্থা হলো, এই বাজারে বিনিয়োগ করে তারা পাপ করেছে, সে বেশ্যার মতো এখন তারা মরতেছে। আর আপনি ঠান্ডার সময় হিটার দিয়ে বসবাস করেন, গরমের সময় আবার আপনার এসি চলে, আপনি তো টের পান না। আপনি কাকে দায় মুক্তি দেওয়ার জন্য আপনি 5 ব্যাংকের বিনিয়োগকারীদের শেয়ার শূন্য করেছেন? কাকে? ইপিএস, তারপর নেট এসেট ভ্যালু, এগুলো কি বিনিয়োগকারীরা করেছে? এগুলো ব্যাংক করেছে, অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাহলে বাংলাদেশ ব্যাংক কিভাবে অনুমোদন দিল? চূড়ান্ত অনুমোদন তো বাংলাদেশ ব্যাংক থেকে হয়। তাহলে তারা দায়ভার নিবে না, দায়ভার নিবে বিনিয়োগকারী। আমি বিনিয়োগকারী, আমি দায়ভার নিব, আমার উপর সব দোষ চাপাই দিবেন আপনারা। এটা কি? এটা কি দেশ? সুশাসন তো আমরা আশা করেছিলাম 5 আগস্টের পর দেশটা সুশাসনে চলবে। কই সুশাসন হইল কই? আপনার ডক্টর ইউনূসের একটা 3G তত্ত্ব আনলো, সেই 3G প্রথম তত্ত্ব হলো সারা পৃথিবীতে নাকি দারিদ্র শূন্য করবে। ভালো কথা, বাংলাদেশও দারিদ্র শূন্য হবে। এখন দেখি যে আমার পুঁজিবাজার বিনিয়োগকারীদের পুঁজি শূন্য হয়ে গেছে। সকালবেলা সে দেখছে, আহারে আমার পোর্টফোলিওতে 5 লাখ শেয়ার আছে, যাক 2 টাকা হইলেও তো তারপরে তো 10 লাখ টাকা আছে, তারপরের দিন শূন্য। আপনার 3G তত্ত্ব কি এখানে কাজে লাগাইছেন? এই গভর্নরদেরকে দিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, আপনার 3G তত্ত্ব কি এই পুঁজিবাজার পালন হয়েছে? এখন আবার 9টা আর্থিক প্রতিষ্ঠানকে আপনি শেষ করে দিবেন, অপসারণে পাঠাই দিবেন, আবার কয়েক লক্ষ বিনিয়োগকারীকে মানে ধ্বংস করার পায় তারা করতেছেন। এসব পাগলামি থেকে আপনারা দয়া করে বিরত হন। যে 5,000 কোটি টাকা আপনারা আমদানিকারীকে দেওয়ার জন্য স্টেপ নিছেন, প্রয়োজনে সেটা প্রক্রিয়ার মাধ্যমে, আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনের মাধ্যমে একটা নতুন প্রক্রিয়া আবিষ্কার করেন। প্রয়োজনে আমাদের যারা অভিজ্ঞ, আমরা সেটা ফর্মুলা দিব। 6 মাস 9 মাস আপনারা একটু চেষ্টা করে দেখেন এই 9টা প্রতিষ্ঠানকে, তাহলে প্রতিষ্ঠান বাঁচবে, বিনিয়োগকারী বাঁচবে, আমানতকারী বাঁচবে। এরপর আস্তে 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 যারা চাকরি করতেছে তারা চাকরিটাও বাঁচবে। ধীরে ধীরে প্রতিষ্ঠানগুলো উন্নত করতে পারে। সবাই যে শেষ হয়ে যাবে বিষয়টা তো তা না। আপনার কেন মনে হয় যে এই কাজগুলো সরকার বুঝেও কেন করছে না? কি মনে হয়? এই দেশে তো ওই যে বললাম না, অনেক সময় তো আমাদের পিছন দিয়ে কিছু হয়। এখন পিছন দিয়ে কিছু হয়েছে কিনা এটা আমাদের কাছে একটু সন্দেহ মনে হয়। তাহলে এইভাবে এত অ্যাকশনলি তারা কিভাবে এগুলো নিবে? যেমন ওনাদের সংস্কারের মধ্যে মার্জিন রুলে যে একটা বিষয় আনলো, তারা দেখেন আপনার একটা শেয়ার যদি জেডে চলে যায় তাহলে তার রেটটা ফল করে, রেটটা ফল করতে করতে অটোমেটিকলি সে অ্যাকাউন্টটা ফোর সেল হয়। এরপরে দেয়া আপনার যদি ওই কোম্পানিটা 6 মাস উৎপাদন বন্ধ থাকে, ঠিক আছে, তারও রেট ফল করে, ফল করতে 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 সে অ্যাকাউন্টও ফোর সেল হয়। অথচ এটা এই গ্রুপের অ্যাকাউন্ট, এটা না যে সে জেড কিনছে। অডিট করে তারা কি করে? ঠিক আছে, এরপরে যে আসেন কোম্পানি ডিভিডেন্ড ডিক্লারেশন করলো, আপনার ডিক্লারেশনটা 80% দেয় নাই, এটার জন্য আবার জেডে চলে যাচ্ছে, আবার রেট ফল, আবার সে ফোর সেল। তাইলে এটা কি সংস্কার হইলো? আপনি জানেন যে জেডে গেলে বিনিয়োগকারী ক্ষতি হচ্ছে, ওই কোম্পানির মালিকদের ক্ষতি হচ্ছে না, তাহলে আপনি এটা কি সংস্কার আনলেন? আপনাকে অনেক এটা তো শিশু যে পুঁজিবাজার বিনিয়োগকারী, সে বুঝে যে জেড মানে বিনিয়োগকারী ক্ষতি।